হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম পোস্ট দিয়ে যে আজকে তোমাদের সামনে আমি একটা ক্লাস নিব, সেটা হচ্ছে যে অ্যাডমিশন আইসিটি, সে বিষয়টা নিয়ে একটা ক্লাস নিব বলেছিলাম। তো সেই মোতাবেক আমি আজকে ক্লাস নিতে চলে এসেছি তোমাদের সামনে। ক্লাস না, আজকে তোমাদের সাথে একটু হালকা পাতলা কথোপকথন হবে যে অ্যাডমিশনে আসলে সত্যি সত্যি আইসিটি থেকে প্রশ্ন হয় কি না, বা যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো আসলে কেমন করে হয়, বা এটার জন্য আসলে কি পড়াশোনা খুব বেশি করার দরকার আছে কি না, এই বিষয়গুলো নিয়ে জাস্ট কথা হবে। তো আজ তোমরা আমি একটু সময় দিচ্ছি, সকলে একটু জয়েন করে ফেলো। আর প্রথমত একটু কমেন্ট করে আমাকে জানাও যে সব কিছু ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, এটা একটু কনফার্ম করো। আমি একটু তোমাদের কমেন্টটা দেখি। হ্যাঁ, কমেন্টটা দেখার পর আস্তে আস্তে শুরু করে দেব। খুব বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব। একটু তোমরা জাস্ট কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা। এবং তোমাদের অ্যাডমিশনের যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, যাতে তারাও বিষয়গুলো দেখতে পারে। যারা দেখছো একটু কমেন্ট করো, তাহলে আসলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে হয়তো ঠিকঠাক মতো। তো দেখো, অ্যাডমিশনের যে বিষয়টা, অ্যাডমিশন আইসিটি নিয়ে আমাদের মধ্যে অনেক ভুলভাল ধারণা আছে। আসলে অনেকেই বলে যে আসলে অ্যাডমিশন আইসিটি থেকে প্রশ্ন হয় না, অনেকেই বলে অ্যাডমিশন আইসিটি থেকে প্রশ্ন হয়। আসলে বিষয়টা কেমন দেখো, আইসিটি থেকে প্রশ্ন কিন্তু বরাবর হতো, আগেও হতো। তবে সে বিষয়টা ছিল কি, আইসিটির যে প্রশ্নগুলো হতো সেই প্রশ্নগুলো যে সাধারণ জ্ঞান আছে সেই সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত হিসেবে ছিল। ওই তোমাদের যে সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হয়, সেই সাধারণ জ্ঞানের মধ্যেই দেখা যেত 2টা বা 3টা, যে সেই প্রশ্নগুলো আইসিটির প্রশ্নগুলো 2-3টা সাধারণ জ্ঞানের মধ্যে ঢুকিয়ে দিত। তবে এই বছরগুলোতে, গত 2 বছরেও আমরা দেখেছি এবং এই বছরেও আশা করা যায় রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, এগুলাতেও দেখছি বেশ কিছু কিছু আইসিটি থেকে প্রশ্ন হচ্ছে। এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে চিটাগাং ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে একদম সরাসরি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে একদম সরাসরি আইসিটি থেকে 10টা, 5টা, 15টা এই টাইপের প্রশ্ন হয়ে থাকে। এখন দেখো ভাই, আসলে আইসিটি পড়ার দরকার আছে কিনা অ্যাডমিশনে, তুমি যদি মনে করো 5 নাম্বার, 10 নাম্বার বা 15 নাম্বার তোমার পাওয়ার দরকার আছে, তাহলে তোমাকে আইসিটি পড়তে হবে। পড়া বলতে আমি তোমাকে প্রাইভেট পড়া বা এই টাইপের কিছু বলছি না, জাস্ট নিজের পড়ার কথাটা বলছি। যদি মনে করো 10-15 নাম্বার তোমার পাওয়ার দরকার, সেই ক্ষেত্রে তুমি পড়বা। আর যদি মনে করো যে না, এই 5, 10, 15 নাম্বার আবার না পেলেও কিছু যায় আসে না, সেক্ষেত্রে ভাই তোমার পড়ার দরকার নেই। তবে দেখো, অ্যাডমিশন এমন একটা জায়গা, যে জায়গাটাতে যদি তুমি 1 নাম্বার কম পেয়ে যাও কারো থেকে, সেই 1 নাম্বারের জন্য কিন্তু দেখা যায় যে সিরিয়াল চলে গেছে পেছনে, 500, 700, 200, 300 সিরিয়াল পেছনে চলে গেছে। 2 নাম্বারের জন্য 1000, 5000 সিরিয়াল পিছনে চলে গেছে। যেখানে 1 নাম্বারের জন্য, 0.5 নাম্বারের জন্য, 0.5 নাম্বারের জন্য চান্স হয় না, সেখানে 5 নাম্বার বা 10 নাম্বার বা 15 নাম্বার কতটা ইম্পর্টেন্ট সেটা একবার চিন্তা করো। এবং আমাদের যে কোর্সটা আসলে, সেটা আসলে এই যে শুধুমাত্র আইসিটি থেকে প্রশ্ন হয়, এই ধারণাটা একটু ভুল। আসলে এই আইসিটির সাথে কম্পিউটার শিক্ষা যে বইটা আছে সেটাও রিলেটেড থাকে। আসলে অ্যাডমিশনে যে কোশ্চিনগুলো হয়েছে বিগত বছরগুলোতে, সেই কোশ্চিনগুলো দেখে এটা আমরা বুঝতে পারি যে শুধুমাত্র আইসিটি না, আইসিটির সাথে কম্পিউটার শিক্ষা নামের যে বইটা ছিল আগে, সেই কম্পিউটার শিক্ষা বইটাও অনেকটা কানেক্টেড। যেমন অনেক কিছু জিনিসপত্র আইসিটি বইতে নেই, কম্পিউটার বইয়ে কিছু আলাদা জিনিস আছে, আইসিটি বইয়ে কিছু আলাদা জিনিস আছে। তো প্রশ্নটা হয় 2টা বইয়ের একটা কম্বিনেশন করে। এবং এখনো পর্যন্ত যেহেতু আইসিটি ব্যাপকভাবে কোশ্চিন হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে, সো ম্যাক্সিমাম যারা আইসিটি এখন পর্যন্ত পড়ায়, যে টিচার বা তোমাদের যে ভাইয়াগুলো আছে, তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে ততটা ঘাটাঘাটি করেনি। তবে আমি এবছরে একটু এই বিষয়টা নিয়ে বেশ অনেক দূর ঘাটাঘাটি করেছি। বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নগুলো সবগুলো বের করে দেখেছি। তাতে আমার মনে হয়েছে যে শুধুমাত্র আইসিটি না, আইসিটির সাথে কম্পিউটার শিক্ষা এই সাবজেক্টটা সম্পর্কিত, 2টা একসাথে কম্বিনেশন করে করছে। এবং আশা করি
করি হচ্ছে তোমরা ভালো কিছু করবা। ইন্টারমিডিয়েটের আইসিটি বইটা যারা ভালো করে পড়েছো, ইন্টারমিডিয়েটে যে আইসিটি কোর্সটা ছিল তোমাদের, সেই কোর্সটা যারা ভালো করে কমপ্লিট করেছো তাদের আর কোনো সমস্যাই হওয়ার কথা না, কারণ তারা অনায়াসে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তবে কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে যে বিষয়গুলো জানা খুব জরুরি। এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নেই, সেটা হচ্ছে আমি জানি, কারণ অনেকটা কম্পিউটার শিক্ষা থেকেও প্রশ্ন হয় যেটা তোমরা হয়তো পড়োনি। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে কম্পিউটার যে আর্কিটেকচার আছে সে আর্কিটেকচারটা নিয়ে আলোচনা হবে। এবং অনেকবার দেখেছি যে এই আর্কিটেকচারের এই যে অংশটুকু নিয়ে আজকে আমি আলোচনা করব, সেখান থেকে 1 নাম্বার বা 2 নাম্বার তুমি অ্যাডমিশনে পেতে পারো। যদি কোশ্চিন হয় তবে এখান থেকে 2 নাম্বার তুমি কমন পেতে পারো। এবং এই টপিকটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক বিসিএস এর জন্য, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস এই জায়গা থেকে প্রশ্ন হয়, 1টা 2টা প্রশ্ন হয়ে থাকে। এবং অ্যাডমিশনেও দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে। তো আমরা মেইনলি আলোচনা করব কম্পিউটারের মডেল সম্পর্কে। আজকে ছোট্ট একটা কম্পিউটারের মডেল নিয়ে আলোচনা করব এবং সেটা নিয়ে শেষ করে দেব ক্লাসটা। তো হচ্ছে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা কম্পিউটার শিক্ষা পড়েছে তারা জানবে যে হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার বা ভন নিউম্যান মডেল নামের একটা কম্পিউটার মডেল আছে। এই মডেলটা মূলত কম্পিউটার যে স্ট্রাকচার আমরা বাইরে থেকে দেখি সেটার যে আর্কিটেকচার ভেতর থেকে কেমন হয় সে বিষয়টা নিয়ে দেখি। এটা হচ্ছে ভন নিউম্যান মডেল। এই মডেলটা প্রস্তাব করেন হচ্ছে জন ভন নিউম্যান। তো তিনি মূলত এই স্ট্রাকচারটার উপরে ডিপেন্ড করেই এখন আমাদের যে আধুনিক কম্পিউটার ব্যবস্থা বা আধুনিক কম্পিউটিং ব্যবস্থা, এখনকার তোমরা যে কম্পিউটারগুলো দেখো সেই কম্পিউটারগুলো মূলত এই সিস্টেমটার উপরে ডিপেন্ড করেই কাজ করে। ঠিক আছে, যে তোমরা যে মডেলটা এখন দেখছো সেই মডেলটার উপরে নির্ভর করেই এখনকার কম্পিউটারগুলো কাজ করে থাকে। যেমন তোমরা এক সাইডে দেখছো যে কি করা হয়েছে, ইনপুট দেওয়া হয়েছে এবং ইনপুটের পরে যে আরেকটা বক্স দেখতে পাচ্ছ, এটার মধ্যে কন্ট্রোল ইউনিট ALU, এটার মিনিং হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, তারপরে মেমোরি, তারপরে হচ্ছে আউটপুট। আসলে আমরা কিন্তু কম্পিউটারে মূলত এই কাজটাই করে থাকি। কি কাজ করে থাকি, যে আমরা একটা ইনপুট দেই এবং সেই ইনপুটটা প্রসেসিং হয়। মূলত আমরা কি দেই, ইনপুট হিসেবে ডাটা দেই বা কোনো ফ্যাক্ট দিই। সেই ফ্যাক্টগুলো কি হয়, এই কন্ট্রোল ইউনিটে এসে প্রসেসিং হয়। এটাকে আমরা CPU বলতে পারি। এই CPU এ এসে প্রসেসিং হয় সেই জিনিসটা পরিপূর্ণভাবে এবং তারপর সেখান থেকে আমরা একটা আউটপুট পাই। এটাই তো মূলত কম্পিউটারের কাজ বলতে, এবং এটাই হচ্ছে সেই কম্পিউটারের কাজের যে স্ট্রাকচার সেটা। এখন আমরা কি ইনপুট দিচ্ছি, কি আউটপুট দিচ্ছি, ইনপুট দেওয়ার জন্য কি ব্যবহার করছি, আউটপুট পাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করছি, এই বিষয়গুলো নিয়ে এখান থেকে একটা প্রশ্ন হয় যে কম্পিউটারের ক্ষেত্রে এই ইনপুট ডিভাইসগুলা কি কি হতে পারে। কি বলছি, এখান থেকে একটা প্রশ্ন হয় এইরকম যে এই যে মডেল বা কম্পিউটার, সেখানে যে আমরা ইনপুট দিচ্ছি তো কোন ডিভাইসগুলোর মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি, সেখান থেকে একটা প্রশ্ন হয় যে কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট ডিভাইস কোনগুলো। এখন তোমরা বলতে পারবা ইনপুট ডিভাইস কোনগুলো। কম্পিউটার বা যে কোনো ক্ষেত্রে আমরা কি কি জিনিস দিয়ে ইনপুট দেই। ইনপুট হতে পারে, সেটা আমরা কিসের মাধ্যমে দিতে পারি, কিবোর্ড, যেটা কিবোর্ড ইউজ করি সেই কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া যায়। যে মাউস আছে সেটার মাধ্যমে ইনপুট দেওয়া যায়। দেন যে স্ক্যানার মেশিন আছে সেই স্ক্যানারের মাধ্যমে ইনপুট দেওয়া যায়। তারপরে আরও যে হচ্ছে মাইক বা ভয়েস, এই যে মাইক যেটা আমি ইউজ করছি এই মাইকটার মাধ্যমে ইনপুট দেওয়া যায়।
এগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। এরকম আরও অনেক কিছু থাকতে পারে, সেগুলো তোমাকে চিন্তা ভাবনা করে নিতে হবে যে আসলে কি কি আছে। এগুলোর একটা লিস্ট করা আছে, সেই লিস্টটা তুমি দেখতে পারবা, সেই লিস্টটা তোমাকে দেওয়া হবে, অসুবিধা নেই। তারপরে কি এই ইনপুটগুলো যখন দিলা তুমি, তখন এই যে সিপিইউ আছে, এই সিপিইউ এর মধ্যে সেই ইনপুটগুলো আসবে, আসার পরে সেগুলো প্রসেসিং হবে। তোমরা অনেকেই হচ্ছে দেখছো যে হচ্ছে ধান থেকে চাল করে বা মানে ধান ভাঙার যে মেশিনটা আছে, সেই মেশিনটাতে তোমরা দেখেছো কি হয়, ধান ভাঙা মেশিনটাতে এই যে উপরের দিকে একটা এরকম জিনিস থাকে, সেটার মধ্যে আমরা কি দিয়ে দিই, ধান দিয়ে দিই, তাই তো। ধান দেওয়ার পরে ভেতরে যে যন্ত্র আছে সেখানে সেটা প্রসেসিং হয়, প্রসেসিং হওয়ার পরে কি হবে, চাল একদিক দিয়ে বের হয়ে চলে আসবে। তো দেখো ওই যে তুমি ধান দিচ্ছ, সেই ধানটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে সেই মেশিনটার মধ্যে কি হয়, এই যে ধানটা ভেঙে সেখান থেকে হচ্ছে উপরের খোসাটা, আবরণটা আলাদা করে দেয়, দেওয়ার পর আউটপুট হিসেবে আমি কি পাচ্ছি, আউটপুট হিসেবে চাল পাচ্ছি। এটাই হচ্ছে কাজ। কম্পিউটার এই গঠন, এই স্ট্রাকচার মেনেই কাজ করে যে একটা ইনপুট দিবা, সেখান থেকে প্রসেসিং হয়ে একটা আউটপুট আসবে। তাহলে ইনপুট হিসেবে আমরা কি দিয়ে ইনপুট দিতে পারছিলাম, কিবোর্ড দিয়ে দিতে পারি, মাউস দিয়ে দিতে পারি, স্ক্যানার দিয়ে দিতে পারি, মাইক দিয়ে দিতে পারি, আরও অনেক কিছু থাকতে পারে, সেগুলো দিয়ে আমরা ইনপুট দেই। তারপরে সেই যে জিনিসগুলো যা আমরা ইনপুট দিব, কি ইনপুট দিব সেটা নিয়েও আলোচনা করছি একটু পরে। তো ইনপুটগুলো এর মধ্যে আসবে এবং প্রসেসিং হবে। কন্ট্রোল ইউনিট প্রথমত চলে আসবে, সেটা কন্ট্রোল ইউনিটের কাছে। দেখো কন্ট্রোল ইউনিট কি করে, সেই জিনিসগুলোকে মানে গুছিয়ে, যে অগোছালো অবস্থায় থাকে সেই জিনিসগুলোকে গুছিয়ে একটা মানে সারিবদ্ধ বা একটা মানে একটা যে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করানোর কাজটা করে। তারপরে দেখতে পাচ্ছ ALU, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট। এর কাজ হচ্ছে সেগুলোর মধ্যে যদি কোনো গাণিতিক ক্যালকুলেশনের দরকার পড়ে, তাহলে সেই ক্যালকুলেশনগুলো সম্পন্ন হয় এই জায়গাটাতে। কি ধরনের ক্যালকুলেশন সম্পন্ন হয়, যেমন তোমরা এটা হচ্ছে মূলত একটা অনেকগুলো সার্কিটের সমষ্টি ALUটা। যেমন তোমরা যারা আইসিটি পড়েছো ইন্টারমিডিয়েটে, তারা জানো যে অ্যাডার আছে, অ্যাডারের কার্যক্রম হয়, এর মধ্যে অর গেটের কার্যক্রম হয়, অ্যান্ড গেটের কার্যক্রম হয়, তারপরে নট গেটের কার্যক্রম হয়, XOR হয়, XNOR হয়। এই কার্যক্রমগুলো মূলত সম্পন্ন হয় এই ALU বা অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এটার মধ্যে। এখন দেখো প্রথমত যেগুলো আসলো সেগুলো সারিবদ্ধ বা সিকোয়েন্স নিয়ে আসলো কে, কন্ট্রোল ইউনিট। তারপরে ALU কি করলো, যত রকমের অপারেশন করা সম্ভব, যোগ বিয়োগ গুণ ভাগ, সব অপারেশনগুলো সম্পন্ন করবে কে, এই ALU সম্পন্ন করলো। করার পর সেটা তো একটা সুন্দর মানে একটা প্রক্রিয়াতে হয়ে তার ক্যালকুলেশন সম্পন্ন হলো। দেন কি হবে, দেন এটা এই মেমোরির মধ্যে চলে আসবে, এবং এটা হচ্ছে তোমাদের স্টোরেজ ডিভাইস বা মেমোরি, যে এটার মধ্যে আমরা যেটাকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি, মেমোরি কার্ড বলে থাকি, সেটাই হচ্ছে এটা। এর মধ্যে এসে সেটা স্টোর হবে, জমা হবে, এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী আউটপুটটা সরবরাহ করা হবে। এখন এই যে আউটপুট সরবরাহ করব আমরা, এই আউটপুটটা দেখার জন্য আমার অনেক রকমের যন্ত্রপাতির দরকার আছে, যে যন্ত্রগুলোতে তুমি আউটপুট দেখতে পারবা। তার মধ্যে কি কি যন্ত্র হতে পারে, আউটপুট দেখার জন্য আমরা মেইনলি যে যন্ত্রটা ইউজ করি সেটা হচ্ছে মনিটর। এই মনিটরটা হচ্ছে আউটপুট দেখার যন্ত্র। তারপরে প্রিন্টার হতে পারে, তারপরে আরও অনেক কিছু হতে পারে, সাউন্ড বক্স যে স্পিকার, সেটা আউটপুট ডিভাইস হতে পারে, আরও অনেক কিছু আউটপুট ডিভাইস হতে পারে। এগুলা নিয়ে তুমি একটু চিন্তা ভাবনা করলে কি কি আউটপুট ডিভাইস আছে, কি কি ইনপুট ডিভাইস আছে, সেই ডিভাইসগুলোর আলাদা একটা লিস্ট তুমি করে ফেলতে পারবা। এখন এই যে ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আমরা কিছু ডিভাইস বা কিছু জিনিসপত্রের নাম শুনলাম, যন্ত্রের নাম শুনলাম, আবার আউটপুট ডিভাইস করার সময় আউটপুট ডিভাইসের কিছু যন্ত্রপাতির নাম শুনলাম। তবে দেখো প্রশ্নটা হয় এরকম করে যে কোন ডিভাইসটা একই সাথে ইনপুটেরও কাজ করে এবং আউটপুটেরও কাজ করে। এমন কোন ডিভাইস আছে সেই ডিভাইসটা একই সাথে কি করবে, ইনপুট ডিভাইসের কাজও করবে এবং একই সাথে আউটপুট ডিভাইসের কাজও করবে। যদি তোমাদের জানা থাকে তোমরা একটু কমেন্ট করো। আমার হাতে আরেকটা এক্সট্রা ফোন নেই, থাকলে সেখান থেকে দাঁড়িয়ে কমেন্ট দেখতে পারতাম, কিন্তু আমাকে একটু ঘুরে দেখতে হচ্ছে কমেন্ট। একটু যারা দেখছো একটু কমেন্ট করো। আচ্ছা, যেটা বলছিলাম যে কোন এমন ডিভাইস আছে যে ডিভাইসটা একই সাথে ইনপুট ডিভাইসের কাজও করবে এবং আউটপুট ডিভাইসের কাজও করবে। দেখো ইনপুট ডিভাইসের ক্ষেত্রে আলাদা কিছু ডিভাইসের নাম বলছি, যেমন কিবোর্ড,
তাই না? মাউস এগুলা, কিবোর্ড মাউস দিয়ে কি আউটপুট পাওয়া সম্ভব? আসলে সম্ভব না। আবার মনিটরের কথা চিন্তা করছি, মনিটর, প্রিন্টার, এগুলা কি বলছি? এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলা দিয়ে কি ইনপুট দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে কি এমন যন্ত্র আছে যে যন্ত্রতে একই সাথে ইনপুটও দেওয়া যায় আবার আউটপুটও দেখা যায়? সেক্ষেত্রে দেখো একটা কমন জিনিস আছে যেটা তোমরা জানো, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন তোমরা দেখেছো যে টাচ স্ক্রিনটাতে কি হয়, টাচ স্ক্রিনটাতে একই সাথে কিন্তু তুমি ইনপুটও দিতে পারবা আবার একই সাথে আউটপুটও পেতে পারবা। যেমন তোমার ফোনের টাচ স্ক্রিনটা, যে ফোন ব্যবহার করছো, যে ফোন দিয়ে দেখছো তুমি এখন আমার লাইভটা, সেই ফোনের কথাই চিন্তা করো। এটাতে কি করতে পারবা তুমি? একই সাথে এটাতে কিবোর্ড ইউজ করো, তাই না? মানে হচ্ছে কিবোর্ড ইউজ করছো, এটা দিয়ে টাচ করছো, আবার ওই ডিসপ্লেতেই তুমি কিন্তু একই সাথে আউটপুটও দেখতে পাচ্ছ। তাহলে টাচ স্ক্রিন, এইরকম স্ক্রিন পিসির ক্ষেত্রে, কম্পিউটারের ক্ষেত্রেও আছে। অনেক কম্পিউটার আছে যেগুলোতে টাচ মানে স্ক্রিন টাচ কম্পিউটার আছে অনেক। তাহলে সেই টাচ স্ক্রিনটা কি হবে? একই সাথে ইনপুট ডিভাইস হিসেবেও কাজ করবে এবং একই সাথে আউটপুট ডিভাইস হিসেবেও কাজ করবে। তো অ্যাডমিশন বা বিসিএস এর ক্ষেত্রে যে বিষয়টা হয়, এই টেকনিক্যাল এই বিষয়গুলো থেকে আসলে প্রশ্ন হয়ে থাকে যে কোনটা একই সাথে টাচ ইনপুটের কাজ করবে, আউটপুটের কাজ করবে। আসলে ঘুরিয়ে ফিরিয়ে জাস্ট একটু প্রশ্নটা করে, এটাই আর কি। এরপরে আসলে এগুলো সম্পর্কে তোমাদের বিশাল ডিটেলস কিছু জেনে নেওয়ার দরকার নেই, কারণ এগুলো ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়াদি। এগুলো নিয়ে যদি মনে করো যে একদম সব A to Z সব কিছু জানতে হবে, আসলে তা জানতে হবে না। এই স্ট্রাকচারটা থেকে তুমি যেটা জানবা সেটা তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইনপুট ডিভাইস কোনগুলো সেগুলো জানবা, আর আউটপুট ডিভাইস কোনগুলো সেগুলো জানবা। এই স্ট্রাকচারটা থেকে কাজই হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ইনপুট ডিভাইসগুলো সম্পর্কে জানা, আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে জানা। সাথে সাথে আমি তোমাকে এটাও বলে দিলাম যে ভেতরের এই কাজগুলো কে কী করে, কার কিভাবে কি হয়। সাথে সাথে তোমাকে আরেকটা বিষয় জানতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে তুমি ইনপুট দিবা, সেই ইনপুটগুলা কি দিবা। এই যে ইনপুট দিচ্ছ, সেই ইনপুটগুলা কি ইনপুট দিবা এবং সেটা প্রসেসিং হয়ে আসলে কি হবে, এটা নিয়ে একটু আলোচনা করি। যে ইনপুটগুলো আমরা দিব, সেই ইনপুটগুলো অবশ্যই অগোছালো অবস্থাতে থাকবে, তাই না? এই অগোছালো জিনিসগুলোকে আমরা ইনপুট দিব এবং ফলাফল হিসেবে কি পাবো? একটা সাজানো গোছানো জিনিস পাবো। তো দেখো, অগোছালো জিনিস বলতে আমরা কি বুঝি? অগোছালো বা সাজানো গোছানো নয়, এমন জিনিস বলতে আমরা মূলত ডাটাকে বুঝি, তাই তো? ডাটা হচ্ছে অগোছালো। তো এই ডাটা শব্দটা অর্থ, ডাটার এক বচন হচ্ছে ডেটাম, এই অর্থ হচ্ছে উপাত্ত। ডাটা শব্দের এক বচন বা মূল শব্দ হচ্ছে ডেটাম, যার অর্থ উপাত্ত। এই ডেটাম থেকে আসলে ডাটা। হ্যাঁ, এই যে ডাটাগুলো আমি ইনপুট দিব, তো এই ডাটাগুলো কেমন হতে পারে, কত রকমের হতে পারে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এই ডাটা হতে পারে মূলত 3 প্রকারের। ডাটা কত প্রকারের হতে পারে? 3 প্রকার হতে পারে। এই 3 প্রকারের বাহিরে আর কোনো রকম ডাটা আসলে সম্ভব না। তো 1 নম্বরে হতে পারে ডাটাটা নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা, এই নিউমেরিক ডেটাটা কি? নিউমেরিক ডেটাটা বলতে মূলত বোঝানো হয় যে ডাটাটা 0 এবং 1 এর সমন্বয়ে তৈরি হয়, 0 থেকে 9 এর সমন্বয়ে যা কিছু তৈরি হবে সেটাকে বলা হবে নিউমেরিক ডেটা। আবার বলছি, নিউমেরিক ডেটাটা আসলে কি? 0 থেকে 9 এর সমন্বয়ে যদি কোনো ডেটা তৈরি হয়, সেই ডেটাটাকে বলা হবে কি? নিউমেরিক ডেটা। অর্থাৎ এটা অঙ্ক দিয়ে তৈরি হবে এই ডাটাটা। এই অঙ্ক দিয়ে যে ডাটাটা তৈরি হবে সেটাকে নিউমেরিক ডেটা বলবো, এটা মনে রাখতে হবে। এই নিউমেরিক ডেটাটা আবার 2 রকমের হয়ে থাকে। একটাকে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আরেকটাকে বলা হয় ফ্লোট বা ভগ্নাংশ। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ। ডাটা নিয়ে আলোচনা করছি যে ইনপুট হিসেবে আমরা কি ব্যবহার করি? ইনপুট হিসেবে ডাটা ব্যবহার করি। সেই ডাটাটাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে কি বলছি? 1 নম্বরে এটাকে বলা যায় হচ্ছে কি? নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটা কি? যদি 0 থেকে 9 সমন্বয়ে, অর্থাৎ কোনো অঙ্কর সমন্বয়ে তৈরি হয় ডাটা, তাহলে সেটাকে বলা হবে নিউমেরিক ডেটা। নিউমেরিক ডাটাটাকে আসলে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আরেকটা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ। তারপরে যেটা 2 নম্বরে যে ডাটার যে প্রকার হয় সেটাকে বলা হয় বুলিয়ান ডাটা।
বুলিয়ান ডেটা। এই বুলিয়ান ডেটাটা আসলে ডিপেন্ড করে, এই যে তোমরা যারা বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান ইকুয়েশন পড়েছো ইন্টারমিডিয়েটে, তাদের জন্য বুঝতে সুবিধা হবে যে বুলিয়ান ডেটাটাতে কি হয়। বুলিয়ান ডেটার শুধুমাত্র দুইটাই মান হয়, একটা মান কি ইয়েস বা সত্য, আরেকটা মান কি, আরেকটা হচ্ছে নো বা মিথ্যা। এটাকে আবার এই ইয়েস বা সত্যের মান ধরে নেওয়া হয় 1, নো বা মিথ্যার মান ধরে নেওয়া হয় 0। এই ডাটাটাই হচ্ছে বুলিয়ান ডেটা। অর্থাৎ কোথাও যৌক্তিক ডাটা, কোথাও যদি যুক্তিগতভাবে সত্য মিথ্যা নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই বুলিয়ান মানে সেই ধরনের ডাটাগুলোকে বুলিয়ান ডাটা বলে থাকি। বুলিয়ান ডেটা দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ইয়েস বা সত্য, আর একটা হচ্ছে নো বা মিথ্যা। এই দুটাই, এর বাহিরে আর কিছু নেই। যদি কোথাও এই ইয়েস নো এই টাইপের যদি কোনো ইকুয়েশন থাকে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বুলিয়ান ডেটার অন্তর্ভুক্ত করতে পারি। যেমন বিভিন্ন জায়গাতে দেখো যে দুইটা অপশান থাকে, তার মধ্যে একটা অপশানকে আমাদেরকে কি করতে হয়, যে হচ্ছে যেমন হচ্ছে তুমি কি বাংলাদেশি, নিচে অপশান থাকে ইয়েস নো, আমরা ইয়েস এ টিক চিহ্ন দিয়ে দিই। এই টাইপের যেটা বক্স ভরাট করা, ওই ধরনের যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোকে মূলত আমরা বুলিয়ান ডেটা বলে থাকি। তবে এটার আরও ব্যাপক ব্যবহার আছে, যে ব্যবহারটা এখন এই মুহূর্তে তোমার জানা খুব জরুরি না। এটার অনেক ডিটেলস বিষয়াদি আছে, সেগুলো আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তবে ইন্টারমিডিয়েটে যারা পড়েছো বুলিয়ান অ্যালজেব্রা, তারা আসলে একটু একটু বুঝবা। দেখো আরেকটা ডাটা আছে, সেটাকে বলা হয় নন নিউমেরিক ডেটা। তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? দেখো 3 নাম্বার যে ডাটাটা, আমরা বলছি ডাটা 3 প্রকারের, তার মধ্যে 3 নাম্বার যে ডাটাটা, সেই 3 নাম্বার ডাটার নাম হচ্ছে নন নিউমেরিক ডেটা। এই নন নিউমেরিক ডেটার নন নিউমেরিক ডেটাটা আসলে কি? নিউমেরিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে নিউমেরিকটা দেখেছি অঙ্কের সমন্বয়ে তৈরি হয়েছে, তাই তো 0 থেকে 9 এর সমন্বয়ে তৈরি হয়েছে হচ্ছে নিউমেরিক ডেটা। তো এই নিউমেরিক ডেটা যেটা, নন নিউমেরিক ডেটা যেটা, সেটা হচ্ছে এই 0 থেকে 9 বা এই অঙ্কগুলা বাদ দিয়ে অন্য যে কোনো ধরনের যে ডেটা তৈরি হবে, সেই ডেটাগুলোকে বলা হবে নন নিউমেরিক ডেটা। কি বললাম? 0 থেকে 9 এর বাহিরে অন্য কোনো কিছু দিয়ে যদি ডাটা তৈরি হয়, সেটাকে বলা হবে নন নিউমেরিক ডেটা, মানে অঙ্ক বাদ দিয়ে অন্য। সেটা হতে পারে এবিসিডি দিয়ে, হচ্ছে এবিসিডি দিয়ে, দাড়ি কমা ফুল স্টপ দিয়ে, ঊর্ধ্ব কমা দিয়ে, যে কোনো কিছু দিয়ে, যেটাকে হচ্ছে আমরা আলফা নিউমেরিক চিহ্ন বলে থাকি। সেই আলফা নিউমেরিক চিহ্নের সমন্বয়ে যদি কোনো ডাটা তৈরি হয়, সেটাকে বলা হবে নন নিউমেরিক ডেটা। দেখো নন নিউমেরিক ডেটাকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। আমি একটু উপরে লিখছি, নিচে লিখলে দেখতে পারবে না। প্রথমত নন নিউমেরিক ডেটাকে আমি ভাগ করতে পারি কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমত এটাকে আমি একটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। ধরে নাও এ বা সরিয় বা ক বা ওয়াই, যে কোনো কিছু। এই যে সিঙ্গেল যে ওয়ার্ড, এই সিঙ্গেল ওয়ার্ডগুলোকে বলা হয় ক্যারেক্টার। তা সিঙ্গেল ওয়ার্ডের সমন্বয়ে একটা অক্ষর বা একটা বর্ণের সমন্বয়ে যদি কোনো ডাটা তৈরি হয়, তাহলে সেই ডাটাটাকে আমরা বলবো নন নিউমেরিক ডাটা। তবে নন নিউমেরিকের মধ্যে এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ক্যারেক্টারের মধ্যে অন্তর্ভুক্ত। জাস্ট একটা সিঙ্গেল বর্ণ দিয়ে যদি কোনো ডাটা তৈরি হয়, তাহলে সেই ডাটাটাকে আমরা বলবো ক্যারেক্টার। আমরা তো অনেক সময়ই দেখো কিবোর্ডে জাস্ট এ প্রেস করি, একটাই জাস্ট আমাদের এ লেখার দরকার ছিল, এই এটাকে আমি ইনপুট হিসেবে দিলাম। তাহলে এই যে ডাটাটা আমি ইনপুট দিলাম, সেটা কি ধরনের ডাটা হবে? সেটা অবশ্যই নন নিউমেরিক ডাটা হবে, এবং সেটা কার মধ্যে অন্তর্ভুক্ত হবে? ক্যারেক্টারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপরে আরেকটা ডাটা আছে যেটাকে বলা হয় স্ট্রিং। কি বলা হবে? স্ট্রিং। এই স্ট্রিং ডাটাটা কি? স্ট্রিং ডাটাটা হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে যদি কোনো ডাটা তৈরি হয়, তাহলে সেটাকে বলা হবে স্ট্রিং ডাটা। অর্থাৎ ধরে নাও যে হচ্ছে আমি যদি আমার নামই লিখি, তাহলে দেখো এর মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? 3টা ক্যারেক্টার আছে, তাই তো? 3টা ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি হয়েছে। যদি একাধিক ক্যারেক্টারের সমন্বয়ে কোনো ডাটা তৈরি হয়, সেক্ষেত্রে সেই ডাটাটাকে আমরা কি বলবো? স্ট্রিং টাইপের ডাটা। তাহলে প্রথমত ক্যারেক্টার হচ্ছে একটা বর্ণ দিয়ে, আর স্ট্রিং হচ্ছে একাধিক বর্ণ দিয়ে। তারপরে আরেকটা ডাটা আছে, সেটা হচ্ছে অবজেক্ট।
আরেকটা ডাটা কি ভাই? অবজেক্ট। এই অবজেক্ট যে ডাটাটা সেটা হচ্ছে, অবজেক্ট বলতে আমরা মূলত কি বুঝি? অবজেক্ট বলতে মূলত বস্তু বুঝি, তবে এখানে বস্তু অর্থে ব্যবহৃত হয় না। দেখো ডাটা আরো অনেক কিছু দিয়ে হতে পারে, যেমন কোনো একটা ছবি ইনপুট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কোনো একটা ভিডিও ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি, কোনো একটা গান ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। এই যে যদি কোনো আমি ভিডিও, কোনো ইমেজ, কোনো হচ্ছে MP3 মিউজিক বা অন্য কোনো কিছু ডাটা হিসেবে ব্যবহার করি, ইনপুট হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে সেটাকে বলা হবে অবজেক্ট, বা সেটা নন নিউমেরিকের অন্তর্ভুক্ত এবং সেটাকে বলা হবে অবজেক্ট। অর্থাৎ কোনো কিছু ফাইল, কোনো বড় ফাইল, কোনো ভিডিও ফাইল, কোনো MP3 ফাইল, কোনো JPG ফাইল, এই টাইপের কোনো কিছু যদি ইনপুট হিসেবে ব্যবহার করি, সেই ইনপুটটাকে আমরা বলবো অবজেক্ট। তাহলে মূলত আমরা যে ইনপুট হিসেবে ডাটা দিচ্ছিলাম, সেই ডাটাটাকে আমরা কি ভাগ বলছি? সেই ডাটাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলছি নিউমেরিক ডাটা, যেটা অঙ্কের সমন্বয়ে তৈরি হবে এবং এটা দুই প্রকারের, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট বা ভগ্নাংশ। তারপরে বুলিয়ান ডেটা, এই বুলিয়ান ডেটাটাকে আমরা দুইটা ভাগে বলতে পারি, দুইটা জিনিস বলতে পারি জাস্ট, একটা হচ্ছে ইয়েস বা সত্য, আর একটা হচ্ছে নো বা মিথ্যা। ইয়েস এর মান কত? 1, আর নো এর মান হচ্ছে 0। তারপরে নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটা কি? নিউমেরিক বাদ দিয়ে অন্য সকল ডেটাই হচ্ছে নন নিউমেরিক ডেটা। তো নন নিউমেরিকটাকে তিনটা ভাগে ভাগ করতে পারছি। ক্যারেক্টার, একটা সিঙ্গেল বর্ণ দিয়ে যদি তৈরি হয় সেক্ষেত্রে স্ট্রিং, যদি একাধিক ক্যারেক্টার দিয়ে কোনো ডেটা তৈরি হয় তাহলে সেটাকে স্ট্রিং বলা হয়। আর অবজেক্ট কি? ছবি, গান, ভিডিও, এগুলা যে ডাটা হবে সেই ডাটাগুলোকে বলা হবে কি? হচ্ছে অবজেক্ট টাইপের ডাটা। দেখো এগুলার আরও অনেক ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো নিয়ে আলোচনা করা যায়। আসলে যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা আমার হচ্ছে প্রোফাইলে আরেকটু নিচে গেলে দেখতে পারবা, বা এখনই আমি আরেকটা পোস্ট দিয়ে দেবো। সেটা হচ্ছে এই যে অ্যাডমিশন ICT যে বিষয়টা আছে সেটা নিয়ে কিন্তু আমরা একটা কোর্স চালু করেছি এবং কোর্সটা সম্পূর্ণ অনলাইনে হবে এবং কোর্স ফি মাত্র 1000 টাকা। তো সেই কোর্সটাতে তুমি এনরোল করতে পারো। জাস্ট এরকম তুমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গেলেও তুমি দু একটা অ্যাডমিশনের ভিডিও দেখতে পারবা। বিষয়টা হচ্ছে দেখো ভাইয়া, যখন আমি তোমাকে ইন্টারমিডিয়েটে বা যে কোনো তোমার যারাই আছো ইন্টারমিডিয়েটে তুমি যখন পড়েছিলে তখন কিন্তু জাস্ট তোমাকে ডাটা বলেই শেষ করে দেওয়া হয়েছিল, কিন্তু তুমি যখন অ্যাডমিশনে আছো তখন দেখো তোমার যে ছোট্ট একটা শব্দ কি পড়েছিলা? ডাটা পড়েছিলা। এই শব্দটাকে আসলে ভেঙে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি, ঠিক আছে না? তো এরকম আরো অনেক বিষয়াদি আছে যে বিষয়াদিগুলো সম্পর্কে তোমার জানা দরকার, এবং তার সাথে সাথে তোমার এটাও জানা দরকার যে কি কি তোমার জানার দরকার নেই। অ্যাডমিশনে দেখো পুরো একটা ICT বই এটা তোমার মাথাতে করে নিয়ে যাওয়া সম্ভব না 5, 10 বা 15 নাম্বারের জন্য, ঠিক আছে? তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? জানতে হবে যে আসলে কোন বিষয়গুলো তোমার জেনে যাওয়া জরুরি বা কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হওয়া জরুরি, এটা জানা খুবই জরুরি, ঠিক আছে? তো এর জন্য তোমাকে এমন কারো সহযোগিতা নিতে হবে যে আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, তোমাকে আসলে দেখিয়ে দিতে পারবে। আসলে ভাই পড়ানোর কিচ্ছু নাই এখানে, আমি জানি যে ICT-তে তোমাকে অ্যাডমিশনে নতুন করে পড়ানোর কিচ্ছু নাই, তবে ভাই তোমাকে গাইডলাইন দেওয়ার অনেক কিছু আছে, তোমাকে সঠিক পথ দেখানোর অনেক কিছু আছে যে তুমি কোন বিষয়গুলো পড়ে যাবা, কোন বিষয়গুলো অ্যাভয়েড করে যাবা, এটা দেখানোর দায়িত্ব আমার। আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা যত দ্রুত সম্ভব সেই গ্রুপটাতে, পেইড গ্রুপ যেহেতু সেহেতু 1000 টাকা, জাস্ট 1000 টাকা, আর কিছু নাই, 1000 টাকা পেইড দিয়ে তোমরা সেই গ্রুপটাতে ঢুকে যাবা। এবং ওই গ্রুপটাতে শুধুমাত্র ICT পড়ানো হবে না, সাথে সাথে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে IQ ম্যাথ, বা তোমরা বলতে পারো জেনারেল ম্যাথ, এই টাইপের। যারা ইয়েতে আছো বিজ্ঞান বিভাগ, মানব ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিবা, বা বিজ্ঞান থেকে হচ্ছে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিবা, বা হচ্ছে যারা হচ্ছে মানবিক ছিল সেখান থেকে যারা বাণিজ্য বিভাগে পরীক্ষা দিবা, দেখো ভাই বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে গেলে তোমাকে কিন্তু কিছু ম্যাথের কোশ্চেন সলভ করতে হয়, মোটামুটি 10টার মতো, 5টা বা 10টা কোশ্চেন সলভ করতে হয়। এটার জন্য এক্সট্রা এই ম্যাথগুলো তো তোমার আসলে করা সম্ভব না, কোথায় করতে যাবা, বা অনেক অ্যানালাইটিক্যাল বিষয়াদি থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেই জিনিসগুলো তো এক্সট্রা করে আর করতে যাওয়া সম্ভব না। সো এই বিষয়টাকে আমি আমার এই ICT কোর্সের মধ্যেই অন্তর্ভুক্ত করে নিয়েছি, যে বিষয়গুলো সম্পর্কেও তোমাদের সাথে আলোচনা করা হবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে যারা দেখছো তারা আমাকে ইনবক্স করতে পারো, তোমার বন্ধু বান্ধবীগুলোকে জানিয়ে দিতে পারো, তাহলে তারাও হচ্ছে আমাদের কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবে। কোর্স ফি একদমই সামান্য 1000 টাকা, এটা আসলে কোনো কিছুই না। এখন দেখো এই যে তুমি হচ্ছে জাস্ট অনেকেই বলবে যে জাস্ট 1000 টাকা মানে 1000 টাকা নিয়ে কোর্স করাবে এটা সেটা,
তুমি পরীক্ষা দিতে বসে যদি দেখো যে আসলেই কোর্সটা করার দরকার ছিল, তখন তোমার ফিলটা কেমন হবে? যে কিছু কোশ্চিন আছে আইসিটি থেকে, তুমি অ্যান্সার, অনেকে বলবে যে আইসিটি থেকে কোশ্চিন হবে না এসে, তাই পরীক্ষা দিতে যে বসে তুমি দেখবে আইসিটি থেকে কোশ্চিন আছে এবং সলভ করতে যাই দেখবা আসলে তুমি সলভ করতে পারছো না, ভাই তখন তুমি আসলে এই বিষয়টাকে ফিল করবা যে ভাই আতিক ভাই একদিন বলেছিল লাইভে এসে যে আসলে কোর্সটা করো, 1000 টাকা কোনো কিছুই না, ঠিক আছে? সেদিন তুমি বুঝতে পারো, ফিল করতে পারবে। আজকে আসলে তোমাকে সেভাবে কিছু বোঝানোর নাই। এরপরে আমি আরেকটা লাইভ ক্লাস তোমাদেরকে নিব, সেটা হচ্ছে আইকিউ ম্যাথের উপরে, এবং ওটাই সর্বশেষ লাইভ ক্লাস। তারপর থেকে আমাদের হয়তো সামনের মাসের শুরুর দিক থেকে 1 তারিখ থেকেই আমাদের সেই গ্রুপের যে কার্যক্রম সেটা পরিপূর্ণভাবে শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে আজকে এই পর্যন্তই। আসলে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। যাদের কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করতে পারো, আর কোনো ডিটেলস জানার থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারো। আমাদের পেজ আছে, গ্রুপ আছে, সেগুলোতে ইনবক্স করতে পারো, আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।